এটা খুবই স্বাভাবিক। আদালত আহ, মৃত্যুদণ্ড দিবে বিচারে যদি দোষী হয়, আর যদি নির্দোষ ব্যক্তি হয় তাহলে তাকে খালাস দিবে। এটা কেমন যদি এমন হয় যে কোনো মানুষকে মৃত্যুদণ্ড দিল আদালত, আবার সরকার পরিবর্তনের সাথে সাথে সেই আদালত সেই মানুষটাকে বেকসুর খালাস ঘোষণা করলো। যে আহ, যার সাজা হলো মৃত্যুদণ্ড, আদালত তাকে সাক্ষ্য প্রমাণ ইত্যাদির সাথেই তো তাকে মৃত্যুদণ্ড দিল। কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথে সে খালাস পেল। এটা এটা কি করে হয়? এই তাহলে মৃত্যুদণ্ড যে দেওয়া হয়েছিল সেটা কি আদালত দিচ্ছিল না সরকার দিচ্ছিল? সরকারটাই তো পরিবর্তন হয়েছে, আদালত তো পরিবর্তন হয় নাই, আদালতের আইন পরিবর্তন হয় নাই। তাহলে এই রায় পরিবর্তন হলো কি করে? আর রায়টা এরকম এতটাই যে বেকসুর খালাস, তার মানে নির্দোষ একটা নির্দোষ মানুষকে কি করে ফাঁসি দেয়, ফাঁসির আসামি, ফাঁসির নির্দেশ দেয়। যদি এই সরকার ক্ষমতায় থাকতো তাহলে কি হতো? আহ ফাঁসি হতো। এই কাঁঠাল রানী যদি ক্ষমতার থেকে না যাইতো আর এই মেয়াদ পুরো করতে পারতো, তাহলে আব্দুস সালাম পিন্টু তার অবস্থাটা কি হতো? কিন্তু আজকে মুক্ত হয়ে চলে আসলেন, এবং আসার পরে রিমান্ডে তার উপরে যে নির্যাতন করলো, তিনি তো একটা মন্ত্রী ছিলেন না, উপমন্ত্রী, পাতিমন্ত্রী যাই বলি না কেন, তিনি তো মন্ত্রী ছিলেন, একটা দলের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি তো সাধারণ কোনো কর্মী না, আমাদের মতো সাধারণ মানুষ না। এই মানুষটার সাথে, এই স্তরের মানুষের সাথে যদি এইরকম ঘটনা ঘটে, এত অনিয়ম হয়, এত অত্যাচার হয়, তাহলে সাধারণ মানুষের সাথে কি হতে পারে? আপনি একবার ভাবুন। আপনার যে সন্তানের জীবনকে সুন্দর করার জন্য, তার ভবিষ্যৎ নিরাপদ করার জন্য চিন্তা করেন, যে সন্তান ভালো থাকবে তার জন্য আপনি পরিশ্রম করেন, টাকা জমান, বাড়ি করেন। গণতন্ত্র যদি না থাকে, আদালত যদি স্বাধীন না হয়, আদালত যদি কারো পায়ের নিচে থাকে, কারো মুষ্টির ভিতরে থাকে, তাহলে আপনি কখনোই আপনার সন্তানকে নিরাপদ করতে পারবেন না। আমরা একটু দেখি এই সালাম পিন্টু নির্যাতনের বর্ণনা কিভাবে দেয়। আমাকে রিমান্ডে নিয়ে কারেন্টের শক দিচ্ছে, চেয়ারে ঘুরেছে, আমাকে মারপিট করেছে। আমি অজ্ঞান হয়ে কোর্টে দাঁড়া করেছিলাম। আওয়ামী লীগের লোকরা যে সমস্ত অপকর্ম করেছে, আমরা সেই অপকর্ম করবো না। আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। সালাম পিন্টুর নির্যাতনের বর্ণনা এটা শুনছে, সবাই শুনছে। এই বর্ণনা, এরকম বর্ণনা আরো আমরা শুনছি। এই কিশোর, কার্টুনিস্ট কিশোর বর্ণনা শুনছি, এবং তার চেহারা দেখছি কিভাবে তাকে নির্যাতন করছে, কিভাবে তাকে মানে পাশবিক নির্যাতন যেটাকে বলে। আর আমরা আরো দেখছি, শুনছি, যে সমস্ত মারা, সন্তানেরা আজকে তার বাবাকে, তার স্বামীকে খুঁজে বেড়াচ্ছে, নিখোঁজ, তাকে খুঁজে পাচ্ছে না। তারা তো এখনো জানে না যে তার বাবা, তার স্বামী, তার ছেলে বেঁচে আছে না মরে গেছে। যেহেতু পাওয়া যাচ্ছে না, তার মানে নিখোঁজ, মানে এরকমটা হতে পারে। আমরা জানি না কি হয়েছে। যেটা আমরা জানতে পারছি, এই ইলিয়াস, বিএনপির ইলিয়াস, তাকে মেরে সমুদ্রের গভীরে ফেলায় দেওয়া হয়েছে। আমরা আরো অনেক কথা আমরা শুনছি আমাদের এই কাঁঠাল রানীর কুকর্ম। যদিও সে ও পাশ থেকে বলে আমি কি করছি, আমার দোষ কি, এখনো সে জানে না তার দোষ কি। কচি খুকি, আমি কি করছি, আমার দোষ কি। এই ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না, আমি কি করছি, সেজন্য তার দোষটা জানে না। রাজনীতি, এগুলো রাজনীতি যারা করবে তারা কথার ভিতর দিয়ে তো রাজনীতি করবে, তার কথা সে বলবে। সে মিথ্যা বলুক আর যেমনই বলুক না কেন, সে বলবে। কিন্তু জনগণের উচিত বুঝা যে তার নেতা কি বলছে কতটা সত্যি।
ভোট করলো রাতে, দিনের বেলা এসে বলল জনগণ আমাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছে। জনগণ তো এটা বোঝা উচিত যে সে ভোট দেয় নাই। আর আমরা বুঝিও, শুধু কথা বলি না। প্রত্যেকটা জিনিসেরই একটা সময় থাকে। ধানের চারা রোপণ করার যে সময় থাকে, সেই সময় যদি কেউ ধানের চারা না লাগায় তাহলে আর ধান হবে না। সময় ছাড়া কোনো কিছুই হয় না, নির্দিষ্ট সময়তে সবকিছু হয়। আমরা 53 বছর অপেক্ষা করছি একটা সময়ের জন্য। আমরা কথা বলতে বলতে এমন একটা অবস্থা হয়েছে, এখন কথা বলার সময় আসছে, তারপর আমি ওই কথা বলতে সাহস পাই না, কেউ কথা বলে না। এই কথা না যদি আমরা বলি, এখনো যদি আমরা চুপ করে থাকি, ঘুমিয়ে থাকি, তাহলে আমরা আবারও সমস্যায় পড়বো। এখন যে যারা ক্ষমতায় আসবে, যারা ক্ষমতা নেবে, এই নিয়ে কিন্তু মোটামুটি এই পারাপারি, লাফালাফি, টানাটানি রাজনীতি শুরু হয়েছে। কিন্তু এই রাজনীতির থেকে যদি জনগণ বাইরে থাকে, জনগণ কিন্তু রাজনীতির বাইরে না, একজন মানুষও না, ভিখারিও না, কেউ রাজনীতির বাইরে না। কেননা সবাইকে নিয়েই, এই দেশের মানুষকে নিয়ে ওরা রাজনীতি করে, এই দেশের মানুষের কথা বলে, এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে। 31 দফা আর 131 দফা, এই সব কিন্তু এই দেশের মানুষের জন্য। আর এই মানুষ যদি তাদের কথা না বুঝে, তাদের কথার উত্তর না দেয়, তাহলে তারা যা বলবে তারা মনে করবে এটাই ঠিক আছে। সেদিন যখন বলছিল রাতে ভোট দেওয়ার পরে যে জনগণ আমাকে ভোট দিয়ে, সেদিনে যে 5 আগস্টে যেভাবে সব মানুষ বেরিয়েছিল, সেদিনে যদি সব মানুষ একত্রে বেরোইতো আর বলতো, বা না বের হইলো, যদি সবাই যদি একসঙ্গে বলতো তার জায়গা থেকে, তার ইউটিউব ফেসবুক চ্যানেল থেকে একসঙ্গে, এই 4 কোটি মানুষের 5 কোটি মানুষের যে আছে, অ্যাকাউন্ট আছে ফেসবুকে, একসঙ্গে একসাথে যদি সবাই বলতো না আমরা ভোট দিই নাই, তাহলে কিন্তু এই চিত্রটা পরিবর্তন হইতে পারতো। এরা কথাকে ভয় পায়, এরা নিজেরাই কথা বললে মানুষের কথাকে ভয় পায়। এই যে কার্টুনিস্টকে যে মারা হলো, কার্টুনিস্ট কিশোরকে যে মারা হলো নির্মম ভাবে, এবং যাদেরকে হত্যা করা হয়েছে, একমাত্র কারণ ডিজিটাল আই, একমাত্র কারণ হলো যে যাতে কথা না বলতে পারে। কথা বললেই সমস্যা, ওরা কথা বলবে, একাই কথা বলবে, মিথ্যা বলবে, সবাই শুনবে, কেউ যেন কথা না বলতে পারে। আমরা যদি এখনো না কথা বলা শুরু করি, তাহলে এটা কিন্তু আবার আমরা একটা চক্রের ভিতরে, আমরা একটা সমস্যার ভিতরে আবার ফেসে যাব। আমরা এখান থেকে বের হইতে পারবো না। এখান থেকে বের হইতে হলে আমাদেরকে কথা বলতে হবে। কি কথা বলবো আমরা? সরিষার ভিতরে ভূত, এটা তো বলতে পারি আমরা। সরিষার ভিতরে ভূত আমরা বুঝবো কিভাবে? এই নোংরা দিয়ে নোংরাকে পরিষ্কার করা যায় না। যে দলের ভিতরে গণতন্ত্র নাই, সে আমাকে গণতন্ত্র দিতে পারবে না। দলের ভিতরেই গণতন্ত্র নাই। আমাদের এই 53 বছরে যারা এই দেশ চালাইছেন, বিএনপি, আওয়ামী লীগ আর ওই জাতীয় পার্টি, তাদের নিজেদের দলের ভিতরে কখনোই গণতন্ত্র ছিল না, এখনো নাই। গণতান্ত্রিক উপায়তে এই যে 300 কেন্দ্র আছে, যে কেন্দ্র থেকে 300 মানুষকে দাঁড়া করাবে, গণতান্ত্রিক উপায়তে ভোটের মাধ্যমে ভোট করে চিৎকার করে যে আমরা ভোটের জন্য তৈরি, আমরা এখনই ভোট করতে পারি, ভোটের জন্য তৈরি আমরা। তারা ভোটের জন্য তৈরি না। কেন তৈরি না? যে ভোটের কথা বলা হচ্ছে, যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কার যদি শুধু দেশের ওই সংবিধানের সংস্কার আসছে, সংস্কার নিয়ে আসা হয়, গুটি কয়েক জায়গাতে সংস্কার আনা হয়, হবে না, ওগুলো কিছুই থাকবে না। এই একই কথা বললাম যে নোংরার ভিতরে নোংরা, যদি রুমটা নোংরা থাকে আর নোংরা পানি দিয়ে যদি রুমটাকে পরিষ্কার করা হয়, সেই রুম পরিষ্কার হবে না। যে দলের ক্ষেত্রে গণতন্ত্র নাই, গণতান্ত্রিক উপায়তে যে দলের নেতা নির্বাচন হয় নাই, সেই নেতা, যেটা উপর থেকে সিলেকশন করে দেওয়া হয়েছে টিকিটের মাধ্যমে, সেই নেতা কখনোই আমাকে গণতন্ত্র দিতে পারবে না। সে কখনোই যোগ্য হইতে পারে না এই দেশের জন্য। বাংলাদেশে যে ভাবে নেতা তৈরি করা হয়, সেটা কেন্দ্র থেকে হয়। কেন্দ্র তো এটা স্থায়ী কমিটি, ওই কমিটি যাকে নেতা মনে করেন, একটা কমিটি তৈরি করে দেন আর কি। সেইভাবে সেই কমিটি আবার তিনি যে তৈরি করেন, তৈরি করার পরে কিন্তু সেখানে আবার লাগালাগিও হয়, 2 ভাগে বিভক্ত হয়। কি একটা বিশৃঙ্খল অবস্থা এই দলের ভিতরে। দলটাকে এখনো সময় আছে,
ইলেকশন যখন চলে আসে, এখন যদি ইলেকশন কমিটি ঘোষণা করে যে আর 90 দিন আছে, তখন বলবে আমার হাতে সময় নাই, এখন আমাকে প্রচারে বের হতে হবে, আমি এখন আর ওই প্রসেসের ভিতরে যেতে পারবো না যে প্রসেসের ভিতর দিয়ে আমি নেতা নির্বাচন করতে পারি গণতান্ত্রিক উপায়তে। কিন্তু এখন তো সময় আছে, যে সময়ের ভিতরে আমরা এই অনেক সময়, যে সময়ের ভিতরে দলের ভিতরে নির্বাচন, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে আমরা নেতা নির্বাচন করতে পারি। আমরা তো জানি ইউরোপ আমেরিকা কিভাবে প্রাইমারি নির্বাচনের ভিতর দিয়ে তাদের যে সাধারণ জনগণ এবং দলের নিবন্ধিত সদস্যরা ভোট দিয়ে তাদের পছন্দের নেতাকে নির্বাচন করে, আমরা জানি এটা। তাহলে এমন না যে নতুন ফর্মুলা আমাকে তৈরি করতে হবে, ফর্মুলা তৈরি করা আছে। ভোট যেভাবে হয় দেশের ভিতরে, সেভাবে দলের ভিতরে ভোটাভুটি করা। দেশের যখন জাতীয় নির্বাচন হয় 3 জন 4 জন 5 জন দাঁড়ায়, সেখানে একজন পাশ করে, তাহলে দলের ভিতরে একটা নির্বাচন দাও। 300টা কেন্দ্রে 300টা কেন্দ্রই তুমি নির্বাচনের ভিতর দিয়ে নেতা নির্বাচন করো, সেখানে 5 জন 10 জনকে দাঁড়াতে দাও। তো প্রথম সিরিয়ালে 1 2 3 4 5 জনের সিরিয়ালটা নোট করো। এরকম হয় যে একজন মারা যায়, ইলেকশনে পার্লামেন্ট মেম্বার আছে, মারা যায়, যেমন আমি দ্বিতীয় যে আছে আমি টান দিয়ে নিতে পারি, এরপরে যেন আমার দরকার না হয়। প্রতি বছর আমরা দলের ভিতরে এইভাবে নির্বাচনের মাধ্যমে করতে পারে। আর যে কেন্দ্রীয় কমিটি, স্থায়ী কমিটি, সেখানে সেটাও সে যে সদস্য আছে সেটাও নির্বাচনের ভিতর দিয়ে স্বচ্ছ ব্যাপারের ভোটের মাধ্যমে সেই সদস্যগুলো তৈরি হওয়া উচিত। এবং কি চেয়ারম্যান, দলের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানেরও উচিত যে তাকে একটা প্রতিযোগিতার ভিতর দিয়ে প্রমাণ করা যে আমি এই দলের চেয়ারম্যানের যোগ্য। তারেক রহমানের ভয় কিসের? দলের সব মানুষ তো তারেক বলতে অজ্ঞান। ইলেকশন দিলেই তো সে পাশ করবে। তাহলে দেখ একটা ইলেকশন চেয়ারম্যানের জন্য, আরো 5 জন দাঁড়াক তার সাথে। হ্যাঁ, যদি সে ফেল করে, যদি পাশ করে খুব ভালো, আর যদি ফেল করে তাহলে আরো ভালো। কেন আরো ভালো? বুঝতে হবে তার চেয়েও যোগ্য কেউ একজন আসছে। আমরা যদি যোগ্য কেউ আসে ইলেকশনের ভিতর দিয়ে, কনফিডেন্স লেভেলটা অন্যরকম থাকবে। তার মানে দলের ভিতরে একটা গণতন্ত্র তৈরি হলো, তাহলেই আমরা দেশের গণতন্ত্র পাবো। আর দেশের গণতন্ত্র পাইলে আমার এইভাবে আমি স্বাধীন, আমার সবকিছুই, আমার আদালত স্বাধীন হইলে আমার সবগুলো ডিপার্টমেন্ট স্বাধীন হবে। এই তোষামোদকারী অফিসাররা, পুলিশ এবং অন্যান্য বাহিনীর সচিবরা, তারা এখনই বিএনপির পা ধরা শুরু করছে। মানে জিনগত আমাদের সমস্যা এরকম, আমরা চাটুকারি করতে পছন্দ করি। আমরা মনে করি যে চাটুকারি করলেই উপরে যাওয়া যাবে, ওই পথটা পাওয়া যাবে। এইখান থেকে বেরিয়ে আসতে হবে। যারা এই চাটুকারি করে তাদেরকে দল থেকে বের না করলেও দলের নিচের দিকে নামিয়ে দিতে হবে। যারা কথা বলে, যারা প্রতিবাদ করতে পারে, যারা ফর্মুলা দিতে পারে, যারা ভালো কথা বলে, সে যদি বিপক্ষেও হয় আমার, তাকে সম্মান জানাতে হবে। এই মনোভাব যদি আমরা তৈরি না করতে পারি তাহলে তো হবে না। এই রুহুল কবির রিজভী ভাই খুব চমৎকার কথা বলছেন। চলেন আমার তার এই কয়েক সেকেন্ডের কথাটা শুনি, কিভাবে তিনি বললেন। বাস্তবে কি এটা যদি হয় তাহলে তো চমৎকার। তিনি জানেন 31টা দরকার নাই, আমার মাত্র এই একটা জিনিস, এই আদালত, আইন, এটাকে যদি আমি উপরে রাখতে পারি, তাহলে এটাকে যদি স্বাধীন করতে পারি, তাহলেই সব সমস্যার সমাধান হয়। রিজভী ভাইয়ের কথা শুনে আমরা বিদায় নিচ্ছি। আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা যদি নিশ্চিত করতে হয়, তাহলে এই পরিবেশটাই তৈরি করুন যে পরিবেশে বিচারকরা নির্বাহী বিভাগের কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে, প্রশাসকরা কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে। এই একটা শব্দের মধ্যেই সকল সংস্কার নিহিত আছে।